পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দায়েরকৃত ও মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে আজকে কিন্তু সাক্ষ্য গ্রহণের প্রথম দিন। শুধু এই মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুন নয়, এই মামলার তিনজন আসামি, তার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে যে মামলাটি গঠন করা হয়েছে পাঁচটি বিষয়ের উপর নির্ভর করে, সেগুলো যদি আপনাদেরকে একটু বলতে চাই তাহলে প্রথমত গত জুলাই বিপ্লব আন্দোলনে যে সকল শিক্ষার্থী আন্দোলন করেছিলেন তাদেরকে রাজাকারের নাতিপুতি বলে আখ্যায়িত করার গত ২৪ সালের ১৪ই জুলাই যে প্রেস ব্রিফিং এ তিনি বলেছিলেন, সেটি চরমভাবে এই স্বৈরাচারের নাতিপুতি বলা সেটা মানবতা লঙ্ঘন হয়েছে এবং সেই আন্দোলনে তাদের যৌক্তিক যে আন্দোলনটি ছিল সেই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার যে চেষ্টা, সেই চেষ্টা এটা ছিল প্রথম। এবং দ্বিতীয়ত হচ্ছে, এখানে এই আন্দোলনরত শিক্ষার্থীরা যখন একে একে সকলেই সোচ্চারিত হতে থাকে এবং বিগত সরকারের বিরুদ্ধে, ঠিক তখন কিন্তু সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলুর তাপসকে ফোন করে নিরস্ত্র এই সকল আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে গুলি করার নির্দেশ দেন এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করার নির্দেশ দেন, যেখান থেকে তার এই কথা অনুযায়ী পরবর্তীতে শিক্ষার্থীর উপরে, সাধারণ জনতার উপরে, এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের উপরে কিন্তু হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করা হয়েছে এবং সশস্ত্র বাহিনী তাদের যে ক্ষমতা, সেই ক্ষমতার অপব্যবহার করেছে। মূলত সেই জায়গাটিতে সাথে একটি সংযোজন ছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এবং তাকে সার্বিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে, রাষ্ট্রীয় সশস্ত্র বাহিনীর ক্ষমতাকে ব্যবহার করতে সহযোগিতা করেছে এই পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। এবং এই মামলাটির তৃতীয় নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে রংপুরের যে জুলাই আন্দোলনের কথা মনে হলে যার কথা প্রথমেই মনে হয়, প্রথম শহীদ বাংলাদেশের রংপুর বিশ্ববিদ্যালয়ের, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। এই আবু সাইদকে যেভাবে হত্যা করা হয়েছে, হত্যা করার আমরা দেখেছি সামাজিক যোগাযোগ ভিডিওতে, আপনারা দেখেছেন, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে শুনেছেন, জেনেছেন যে তাকে যে অবস্থায় নিরস্ত্রভাবে যখন দুই হাত মিলিয়ে আন্দোলনরত অবস্থায় ছিলেন, তাকে কিন্তু ঠান্ডা মাথায় পুলিশ তাকে গুলি করেছে। এবং শুধু তাই নয়, তাকে হত্যা করার পরে এই আবু সাইদের যে ময়নাতদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্টেও কিন্তু ৪ বার সেটাকে পরিবর্তন করা হয়েছে ভিন্ন খাতে এই মৃত্যুটাকে নেওয়ার জন্য। স্বাভাবিক মৃত্যু, কখনো ব্রেন স্ট্রোকের মৃত্যু, এই ধরনের বিভিন্ন ধরনের ময়নাতদন্তের রিপোর্ট কিন্তু নিয়ে তালবাহানা হয়েছে, যেটা চরমভাবে মানবতা লঙ্ঘন করেছে এরকম। এবং চতুর্থ নম্বরে রয়েছে চানখার পুলিশ, সেখানে সকাল ১০টা থেকে ২টার মধ্যে নির্মমভাবে ৬ জনকে গুলি করে হত্যা। এবং সর্বশেষ যে অভিযোগের বিষয়টি রয়েছে, সাভারে আলোচিত যে ৬ জন ছাত্রকে পুড়িয়ে হত্যার যে বিষয়টি, যেখানে পুড়ানো অবস্থায় যখন পোড়াচ্ছিল তখনও কিন্তু তাদের ভিতর থেকে একজন ব্যক্তি কিন্তু সেখানে মুমূর্ষু অবস্থায় ছিলেন এবং তাকে মুমূর্ষু অবস্থাতেই পেট্রোল ঢেলে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই মানবতা বিরোধী মামলার কিন্তু গঠন শুনানি হয় এই বছরের জুলাই মাসের ১০ তারিখে। এবং সেখান থেকে বিচার কার্য চলাকালীন সময়ে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন তার যে অপরাধ, সেই অপরাধের বিষয়টি স্বীকার করেন এবং তিনি আশ্বাস দেন তাকে যদি পরিপূর্ণ দেওয়া হয়, নিরাপত্তা দেওয়া হয়, তাহলে এই মামলার সাথে জুলাই বিপ্লবে ঘটে যাওয়া যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে যারা জড়িত ছিল এবং এই বিষয়টি পুরোপুরিভাবে তিনি বলতে চান। অর্থাৎ তিনি অ্যাপ্রুভার হিসেবে সেখানে থাকতে চান, যাকে বাংলায় আমরা বলতে পারি রাজসাক্ষী। এবং এই রাজসাক্ষীর বিষয়টি মূলত আসামিদের পক্ষ থেকে হয়ে থাকে এবং এটি উপমহাদেশের খুব বিরল ঘটনা। খুব একটা এই রাজসাক্ষীর যে বিষয়, সেই বিষয়টি কিন্তু সচরাচর আসলে দেখতে পাওয়া যায় না। যদি আমরা আপনাদেরকে বলতে চাই, তাহলে রাজসাক্ষী হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি দ্বিতীয়বারের মতো আমরা রাজসাক্ষী দেখতে যাচ্ছি। এর আগে ফাঁসির আসামি আমরা এরশাদ শিকদারের যে দেওর বিশেষ সহকারী ছিলেন নূর, সেই নূরের রাজসাক্ষী কিন্তু বাংলাদেশ প্রত্যক্ষ করেছে। যদিও সেই এরশাদ শিকদারের যে ঘটনাগুলো, তার যে অপরাধের যে বেড়াজাল, সেই বেড়াজালটাকে উন্মুক্ত করেছিল কিন্তু তার এই ব্যক্তিগত সহকারী, এবং সেই মামলা থেকে রাজসাক্ষী হওয়ার কারণে সেখানে কিন্তু হত্যা মামলা থেকে রেহাইও পেয়েছিলেন এই
রাজসাক্ষী। আমরা সেই সূত্র ধরে বলতে চাচ্ছি যে চৌধুরী আব্দুল আল মামুন যদি শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে যে মামলাটি দায়ের করা হয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে, সেখানে যদি সার্বিকভাবে তার সম্পূর্ণ বিষয় দিয়ে সহযোগিতা করেন, তাহলে কিন্তু সেখান থেকে তার মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর উল্টোটাও কিন্তু অনেক সময় হয়েছে, যে আইনে বলা রয়েছে যেরকমটি আহ, উম, আহ, ফৌজদারি কার্যবিধি ৩৩৭ ধারা মোতাবেক কোন আসামি যখন রাজসাক্ষী হয়, তখন সেই রাজসাক্ষী ওই আসামির সাথে সম্পৃক্ত তার দোষ স্বীকার করে ঘটনাটিকে আইনের মাধ্যমে প্রমাণ করার জন্য সার্বিক সহযোগিতাকারী হিসেবে বিবেচিত হয়, এবং কোনো কারণে যদি তার তথ্য অসম্পূর্ণ থেকে যায় এবং মামলাটি পরিসমাপ্তির ক্ষেত্রে সেটা পরিপূর্ণভাবে সহায়ক না হয়, তাহলে কিন্তু তাকেও আসামিদের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাকেও বিচারের আওতায় আনা হবে। তবে এই চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের যে রাজসাক্ষীর বিষয়টি, সেটি নিশ্চিত হওয়ার পরে তাকে কিন্তু আলাদা নিরাপত্তার বলয়ে রাখা হয়েছে এবং তাকে সম্পূর্ণ তার অন্যান্য আসামিদের থেকে সরিয়ে তার যে জীবনের আশঙ্কা, সেই আশঙ্কা যাতে না ঘটে। কারণ যেহেতু বিগত সরকারের যে সকল কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের মধ্যে তার বিরুদ্ধে সেই কর্মকাণ্ডগুলোকে ফাঁস করা কোনো ব্যক্তির জীবনের আশঙ্কা থাকবে, সেরকমটা কিন্তু আমরা খুব সহজেই বলতে পারি। সেটি তারা অনেকেই এই আইন শৃঙ্খলা বাহিনীর লোক যারা রয়েছে, বিশেষ করে কারার কর্তৃপক্ষ যারা রয়েছে, তাদের সাথেও কিন্তু আমরা কথা বলেছি এবং এই বিষয়টি তারাও আমাদেরকে নিশ্চিত করেছে। এবং সেক্ষেত্রে চৌধুরী আব্দুল আল মামুনের ২ দিনের সাক্ষ্য গ্রহণের আজকে কিন্তু প্রথম দিন, এবং আজকে এই প্রথম দিনে সাক্ষ্য গ্রহণকে কেন্দ্র করে আমরা এখন আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। এখন পর্যন্ত তাকে এই ট্রাইব্যুনালের ভিতরে তিনি প্রবেশ করেনি, এবং তার সাক্ষ্য গ্রহণকালে কিন্তু তার এই সাক্ষী বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে সেটিকে প্রচার করার কথা রয়েছে, এবং পুরো জাতির সামনে বিগত সরকার প্রধান যেভাবে এই বিগত জুলাই আন্দোলনে কে কেন্দ্র করে সাধারণ ছাত্র জনতার উপর যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছেন, সেই হত্যাযজ্ঞের সাথে জড়িত তৎকালীন প্রশাসনকে ব্যবহার করেছেন তার রাজনীতির বিভিন্ন দলের নেতাকর্মীদের, সেই বিষয়গুলো সম্পর্কে বিভিন্ন চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়া যাবে বলে কিন্তু সারা দেশবাসী আজকে অপেক্ষায় রয়েছে। তার সাথে আমরা সরাসরি এখানে রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে চৌধুরী আব্দুল আল মামুনকে ভেতরে ঢোকানো, তার সাক্ষ্য গ্রহণ, এবং পরবর্তীতে সাক্ষ্য গ্রহণ শেষেই মামলাটির ভিন্ন দিকে মোড় নেওয়ারও কিন্তু একটা আশঙ্কা আমরা